তার উপরে বিশেষভাবে ভারতের তরফে এমন চাপ, এমন শর্ত দেওয়া ছিল যে তিনি অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের চেষ্টা করবেন, মানে ফেব্রুয়ারির নির্বাচনটাকেও অন্তর্ভুক্তিমূলক করবার চেষ্টা করবেন। আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আবারও মানে বৈধ রাজনীতিতে পরিণত করতে যথাযথ ব্যবস্থা নেবেন, মানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন, এই শর্তেই তারেক রহমান। অবশেষে নির্বাচন নিয়ে মুখ খুলেছে ভারত। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কোনোভাবেই হতে দেওয়া হবে না। এবার আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথা ভাবছে ডক্টর ইউনূস। আওয়ামী লীগকে এই নির্বাচনে রাখার জন্য এবং তারেক জিয়ার সাথে হয়তো এই বিষয়ে আলোচনা হয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচনে রাখা যায় কিনা এবং ডক্টর সরকারের উপর প্রেশার ক্রিয়েট করে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও তুলে ফেলা যায় কিনা। টুকাই ছেঁচড়ারা কিভাবে অর্থ চুরি করেছে আপনারা কি বুঝতে পারছেন? সার্জিস আলম পঞ্চগড়ে যাইতো লোকাল ট্রেনে করে। একে আমি ব্যক্তিগতভাবে চিনি। হুসাইন সাদ্দাম ছাত্রলীগের প্রেসিডেন্ট, তার গাড়ির পিছে পিছে ঘুরতো, টাকার জন্য ঘুরতো। কিভাবে টাকা দেবে সাদ্দাম হুসাইন, এরপর সেই টাকা নিয়ে এসে পঞ্চগড়ে যাবে ফ্যামিলির সাথে ঈদ করতে। হাসনাত আব্দুল্লাহ একটা মাত্র টি শার্ট পরে পুরো আন্দোলন চালিয়ে দিয়েছে। ফকিন্দির পোলা রামপুরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেঁটে হেঁটে আসতো, অথচ তার সম্পত্তির পরিমাণ 30 লক্ষ টাকা নির্বাচনী হলফনামায় দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবারও একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, আগে ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির বাসুরগুলা তাদের হলফনামা দেখিয়েছে। নির্বাচনী হলফনামায় তো অবশ্যই সম্পত্তির পরিমাণ, বাৎসরিক আয়, বিভিন্ন বিষয় উল্লেখ করতে হয়। এই হলফনামা দেখার পর লিটারেলি আমার চোখ কপাল উঠে গেছে, চক্ষু চরক গাছ হয়ে গেছে। তার আগে আপনাদেরকে আমি দুইটা ভিডিও দেখাতে চাই, অতীতের দুইটা ভিডিও, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমার বাবা একজন ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক, 10,000 টাকা বেতনে জব করে উনি 3 বছর আগে অপশন নিয়েছেন। উনি কখনো চান নাই যে আমি মানুষের জন্য এভাবে মানে আলাদাভাবে কখনো কাজ করি, কিন্তু উনি সবসময় আমাকে একটা জিনিস শিখিয়েছেন, সততা। গ্রামের মধ্যে সবচেয়ে ভাঙা ঘরটা এখন আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়িটা আমাদের, এবং একক বাড়ি আমাদের, যেটা প্রায় 1.5 একরের বাড়ি। আমার বাড়িতে পুকুরি আছে 3টা। এটাই যে আমরা আসলে এই মুহূর্তে টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি, যে আপনি আমাদের যারা সমন্বয় বলে যাদেরকে চিনেন তাদের পকেটে হাত দিলে কখনো 2-3 হাজার টাকাও পাবেন না। আমার পকেটে মানি ব্যাগও নাই। দুইটা ভিডিও আপনারা দেখলেন, এবার আসেন নির্বাচনী হলফনামায় এই গুলাদের কার কত সম্পত্তির পরিমাণ এবং এদের বাৎসরিক আয় কত টাকা। প্রথমে সার্জিস আলম, সার্জিসের মোট সম্পত্তির পরিমাণ 34 লক্ষ টাকা, বছরে আয় 9 লক্ষ টাকা। হাসনাত আব্দুল্লাহর সম্পত্তির পরিমাণ 50 লক্ষ টাকা, বাৎসরিক আয় প্রায় 12,53,000 টাকা। নাহিদ ইসলামের সম্পত্তির পরিমাণ 30 লক্ষ টাকা, বাৎসরিক আয় 16 লক্ষ টাকা। মংলা মাসুদের সম্পত্তির পরিমাণ 98 লক্ষ টাকা, বাৎসরিক আয় প্রায় 15 লক্ষ টাকা। প্রথমে মংলা মাসুদের কথা বলি। এই বলেছিল তার গ্রামে সব থেকে ভাঙা ঘরটা তার। বৃষ্টির পানি পরে টিনের চাল ছিদ্র করে সেখানে তারা ঘুমাতে পারে না, অথচ তথাকথিত জঙ্গি উত্থানের পর গ্রামের সব থেকে বড় বাড়ি বানিয়েছে। সেটা সে বলেও দিয়েছে তার বাবা একজন সামান্য মাদ্রাসার শিক্ষক ছিল, কিন্তু তাকে কখনো অসৎ পথে চলার শিক্ষা দেয়নি, সবসময় সততার শিক্ষা দিয়েছে। তথাকথিত জঙ্গি উত্থানের সময় মংলা মাসুদকে ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের জীবনকে গড়ে দেবে, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেবে যদি তারা আন্দোলন বন্ধ করে সেই শর্তে। কিন্তু মংলা মাসুদ কখনো সততা এবং নীতি বিসর্জন দেয় নাই। কিন্তু 1 বছরের ব্যবধানে গ্রামের সব থেকে ভাঙা ঘরটা গ্রামের সব থেকে বড় পাকা বাড়ি হয়ে গেল, 98 লক্ষ টাকা সম্পত্তির মালিক হয়ে গেল। টুকাই ছেঁচড়ারা কিভাবে অর্থ চুরি করেছে আপনারা কি বুঝতে পারছেন? সার্জিস আলম পঞ্চগড়ে যাইতো লোকাল ট্রেনে করে। একে আমি ব্যক্তিগতভাবে চিনি। হুসাইন সাদ্দাম ছাত্রলীগের প্রেসিডেন্ট, তার গাড়ির পিছে পিছে ঘুরতো, টাকার জন্য ঘুরতো। কিভাবে টাকা দেবে সাদ্দাম হুসাইন, এরপর সেই টাকা নিয়ে এসে পঞ্চগড়ে যাবে ফ্যামিলির সাথে ঈদ করতে। হাসনাত আব্দুল্লাহ একটা মাত্র টি শার্ট পরে পুরো আন্দোলন চালিয়ে দিয়েছে। ফকিন্দির পোলা রামপুরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেঁটে হেঁটে আসতো, অথচ তার সম্পত্তির পরিমাণ 30 লক্ষ টাকা নির্বাচনী হলফনামায় দিয়েছে। বাৎসরিক আয় নাকি 13 লক্ষ টাকা। টাকা কোত্থেকে আসে এই 1 বছরের ব্যবধানে? নাহিদ ইসলাম কি ছিল? নাহিদ ইসলামের পিতা একটা সামান্য স্কুল শিক্ষক, একটা চরিত্রহীন। এই নাহিদ এখন 40,000 টাকা দামের জুতা পরে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া 7,500 কোটি টাকার মালিক। মংলা মাসুদ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, টাকা কি তোমাদের গাছে ধরে? গাছে ঝাঁকানি দিলে টাকা পড়ে রাস্তায় মাটিতে? মানে আপনারা ভাবতে পারেন সেই জঙ্গি উত্থানের পর এই টুকায় কিরপুলারা, এই ফকিন্দির বাচ্চারা একটা আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। যারা স্বপ্ন দেখেছিলেন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা হবে, যারা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশটা স্থিতিশীল হবে, যারা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে, যারা স্বপ্ন দেখেছিলেন তরুণরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করবে, আপনাদের স্বপ্ন এখনো আছে। এখনো যারা এই গুলাদেরকে সমর্থন দিচ্ছেন, আপনারা একটা মানেন বা না মানেন, আপনারা সিরিয়াসলি একটা এত কিছু দেখার পরেও যদি আপনারা তাদেরকে সমর্থন করেন, আপনাদের বিবেক বলে কোনো বিষয় নাই, কিছুই নাই আপনাদের মধ্যে। এক একটা হলের পাতলা ডাল খেত, আলু ভর্তা খেয়ে জীবন ধারণ করতো। এই এখন 60 লক্ষ 70 লক্ষ টাকা দামের গাড়িতে করে ঘুরে। আরেকটা আছে নুরুল হক নূর, গণ অধিকার পরিষদ, 3.5 কোটি টাকা মূল্যের গাড়ি নিয়ে পটুয়াখালীতে গিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। 3.5 কোটি টাকা কি ওর বাপে কখনো দেখেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল, ভিপি থেকে গিয়ে 3.5 কোটি টাকা কামিয়েছে। টাকা কোত্থেকে আসে? ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন 30 লক্ষ টাকা দামের গাড়ি ব্যবহার করাতে আপনাদের চুলকানি জলাতঙ্ক শুরু হয়ে যায়। ছাত্রলীগের নেতারা হেলিকপ্টার ব্যবহার করে চুলকানি শুরু হয়ে যায় আপনাদের মধ্যে। ভিপি সাদেক কায়েম হেলিকপ্টার দিয়ে প্রোগ্রাম করে, তখন আপনাদের চোখে পড়ে না? মানে সব দোষ শুধু ছাত্রলীগের আওয়ামী লীগের ক্ষেত্রে। সাদ্দাম হুসাইন টক শুতে ডেকে নিয়ে এসে খালিদ মহিউদ্দিন উল্টাপাল্টা প্রশ্ন করে। এখন শিবিরের সাদেক কায়েমকে টক শুতে ডাকতে পারে না খালিদ মহিউদ্দিন, এখন নুরুল হক
মামুনকে জিজ্ঞাসা করতে পারে না 3.5 কোটি টাকা মূল্যের গাড়ি দিয়ে কিভাবে নির্বাচনী প্রচারণা চালাতে যায়, কোত্থেকে আসে টাকা? এখন কেন এই এনসিপির বাসুরদেরকে বলা হচ্ছে না যে এত টাকা তোমরা 1 বছরের ব্যবধানে কিভাবে উপার্জন করলে? তোমাদের আয়ের উৎস কি? সব ধান্দাবাজি, সব তদবির বাণিজ্য, সব নিয়োগ বাণিজ্য। মুংলা মাসুদ বন্দরটাকে এককভাবে নিয়ন্ত্রণ করে। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে যতগুলো কোচিং সেন্টার আছে প্রত্যেকটা নিয়ন্ত্রণ করে। নাহিদ ইসলাম বাংলাদেশের সবথেকে বড় চাঁদাবাজদের মধ্যে অন্যতম। কিসের মির্জা আব্বাস চাঁদাবাজ? মির্জা আব্বাসের থেকেও কয়েক ধাপ উপরে নাহিদ ইসলাম। আর সার্জিস গুলা ঠিকাদারি যারা করে তাদের সাথে লিয়াজু মেইনটেইন করে, তাদেরকে কাজ কাম পাওয়ার কথা বলে কাজ কাম বাগিয়ে নিয়ে উপার্জন করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এরা প্রত্যেকে কয়েকশো কোটি করে টাকার মালিক। আপনারা কি সেটা জানেন? দুর্নীতি করে কেউ কখনো পার পেয়ে যায় না। বলা হতো আওয়ামী লীগের নেতারা এইটা করেছে, ওইটা করেছে, চুরি করেছে, চামারি করেছে। শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। আরে শেখ হাসিনার পিয়ন তো 16 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছিল। তোরা তো 16 মাসে 1000 কোটি টাকার মালিক হয়েছিস। তাহলে দুর্নীতিগ্রস্ত কারা, দুর্নীতিবাজ কারা, দেশ বিরোধী চক্রান্তকারী কারা? প্রত্যেকের বিচার হবে। তারেক রহমানের নির্বাচনী হলফনামা দেখলাম, তার বাৎসরিক আয় 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা দিয়ে ব্যক্তিগত দেহরক্ষী রাখা, লন্ডনের মতো জায়গায় 7 লক্ষ টাকা উপার্জন করে বাৎসরিক, মেয়েকে ব্যারিস্টারি পড়ানো, 7 লক্ষ টাকা উপার্জন করে রেঞ্জ রোভার গাড়ি চালানো, ডুপ্লেক্স বাংলোতে থাকা, বিলাসী জীবন ধারণ করা। 2 নম্বরের একটা লেভেল থাকে, লেভেলের মধ্যেই পড়ে এরা। প্রত্যেকের দেশদ্রোহী শক্তি। বললাম না বাচ্চা ফুটফুটে সুন্দর, এরা এক একটা ওইটার বাচ্চা। তার উপরে বিশেষভাবে ভারতের তরফে এমন চাপ, এমন শর্ত দেওয়া ছিল যে তিনি অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের চেষ্টা করবেন, মানে ফেব্রুয়ারির নির্বাচনটাকেও অন্তর্ভুক্তিমূলক করবার চেষ্টা করবেন। সেটা যদি সম্ভব না হয় তাহলে তিনি ফেব্রুয়ারির নির্বাচনের পর দায়িত্ব গ্রহণ করবার পরপরই আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আবারও মানে বৈধ রাজনীতিতে পরিণত করতে যথাযথ ব্যবস্থা নেবেন। মানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন। এই শর্তেই তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন। তারপর 25 তারিখ দেশে ফিরে তারেক রহমান যে বক্তৃতা দিয়ে আসলে জনমনে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন, যেই বক্তৃতায় তিনি ঐক্যবদ্ধ দেশের কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় সমতলের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজে লাগতে হবে। যেখানে তিনি বলেছেন যে একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করাই তাঁর মূল লক্ষ্য। যেখানে তিনি বলেছেন আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। সেসব বাক্য শুনে আরো বেশি করে একদল মানুষের মধ্যে এই বিশ্বাস ভীষণভাবে দানা বেঁধে উঠেছিল যে তারেক রহমান আসলে কোনো প্রতিশোধমূলক রাজনীতি করতে চান না। তিনি রাজনীতিকে প্রতিহিংসা এবং প্রতিশোধের ঊর্ধ্বে নিয়ে গিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবেন, যাতে বাংলাদেশে আবারও আওয়ামী লীগ এবং বিএনপির যে দ্বিদলীয় মানে রাজনৈতিক ব্যবস্থা চলছিল সেটা আবার ফেরত আসে, যার ফলে চরমপন্থী রাজনীতি উস্কে দিচ্ছে যারা দেশে, সেই পক্ষটি একরকম পিছিয়ে পড়তে বাধ্য হয়। এমন নানা রকম তত্ত্ব তারেক রহমানের আশা ঘিরে কিন্তু চলছিল। এমনকি তারেক রহমান খ্রিস্টীয় নববর্ষের যে শুভেচ্ছা দিয়েছেন সেখানেও তিনি বলেছেন যে ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে, কারণ ঐক্যবদ্ধ বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী বাংলাদেশ। কিন্তু যারা বাংলাদেশের রাজনীতিটা মানে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং যুক্তি দিয়ে বিশ্লেষণের চেষ্টা করছিলেন, তাদের পক্ষে বোঝা খুব মুশকিল হচ্ছিল যে ঠিক কি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে এমন বিপদে উদ্ধারে বিএনপির পক্ষে এগিয়ে আসা সম্ভব, কিংবা তার মানে আওয়ামী লীগ বিএনপির একটা রাজনৈতিক মৈত্রী হবার মানে পরিস্থিতি কিভাবে সম্ভব। কারণ তারেক রহমান আসার পরপরও কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, নেতাকর্মী, সমর্থকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দিয়ে বলেছেন 17 বছর পর প্রেসিডেন্ট জিয়ার ছেলে ফিরেছেন বটে, কিন্তু যুব দলের এক নেতাই প্রথম 32 নম্বরে আগুন দিয়েছিল 32 নম্বর ভাঙার সময়। এবং তারেক রহমান প্রসঙ্গে মানে আওয়ামী লীগের যেসব অভিযোগ, তার মধ্যে একটা শীর্ষ অভিযোগ হচ্ছে এই যে 21শে আগস্ট যে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ তার নেতাকর্মীদের হারিয়েছে, যেই 21শে আগস্ট গ্রেনেড হামলা আওয়ামী লীগ মনে করে তার সভানেত্রীকে উদ্দেশ্য করে চালানো হয়েছিল, সেই গ্রেনেড হামলার পেছনে প্রধানতম ভূমিকা পালন করেছেন এই তারেক রহমান। কাজে এবং তারেক রহমান যে দেশে ফিরেছেন যে সব মামলা থেকে খালাস পেয়ে, তার মধ্যে একটা হচ্ছে এই 21শে আগস্ট গ্রেনেড হামলা। তারেক রহমান প্রসঙ্গে গত কমাসে মানে বিএনপি সঙ্গে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক মৈত্রী হতে পারে কিনা, মানে বিএনপি যখন গত 15 মাস কোণঠাসা অবস্থায় ছিল, তখন প্রায়শই যখন বিশ্লেষকরা এই আলোচনা তুলতেন তখন বারবার আলাপ হতো যে সারা বাংলাদেশে আসলে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের ওপর যত মামলা দেওয়া হচ্ছে তার সিংহভাগই দিচ্ছেন বিএনপির নেতাকর্মী সমর্থকেরা। এবং এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর যেসব মব হামলার ঘটনা ঘটছে, বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটছে, সেসবও দেখা যাচ্ছে শেষ পর্যন্ত স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতৃবৃন্দই জড়িত থাকছেন। কাজে এই অবস্থায় একটা মৈত্রী বা রাজনৈতিক কৌশল হিসেবেও এই দুই দলের কাছাকাছি আসা সম্ভব, সেটা বিশ্বাস করতে আবার আরেক দলের খুব কষ্ট হচ্ছিল। কিন্তু অনেকেই বলছিলেন রাজনৈতিক কৌশলে রাজনীতির পালা বদলে কি না ঘটতে পারে। আর বিশেষ করে তারেক রহমান আসার পরে ভারতকে একটা ফ্যাক্টর ধরে অনেকেই বলছিলেন ভারত শুধুমাত্র এই শর্তেই যে
তারেক রহমানের বিএনপিকে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে হবে শুধুমাত্র এই শর্তেই তারেক রহমানের ফেরার বিষয়ে এবং তারেক রহমানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে ভারত এমন সমর্থন দিচ্ছে। ভারত তারেক রহমানকে যে ভীষণভাবেই সমর্থন করছে সেটা খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের প্রতিক্রিয়ায় স্পষ্ট। ভারত তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রধানমন্ত্রী মোদীর বার্তা ব্যক্তিগতভাবে তারেক রহমানের হাতে তুলে দিতে ঢাকা পাঠিয়েছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের হাই কমিশনে গিয়ে দিল্লিতে শোক বইয়ে লিখে এসেছেন যে খালেদা জিয়াকে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তাঁর ভূমিকার জন্য ভারত চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। কাজেই ভারত যে বিএনপিকে পছন্দ করে ফেলেছে, তারেক রহমানের বিএনপিকে পছন্দ করে ফেলেছে, তারেক রহমানকে নেতা হিসেবে মেনে নিয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, ভারত সম্ভবত ব্যাপারটাতে রাগঢাক করছে না। কিন্তু এই বিএনপি কি আওয়ামী লীগকে কোনো ছাড় দেবে? আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে? বিএনপির সম্ভবত সেটা পরিষ্কার করা জরুরি ছিল। এবং বেগম খালেদা জিয়ার জানা যায় যেখানে লক্ষ 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 মানুষের সমাবেশ হয়েছিল, সেখানেও তারেক রহমান পুত্র হিসেবে এসে ধর্মীয় এবং সামাজিক প্রথা অনুযায়ী মায়ের ঋণ পরিশোধের প্রতিশ্রুতি এবং মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া অন্য কোনো কিছু না বললেও তাদের দলের পক্ষ থেকে সাই কমিটির সদস্য বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান যে বক্তৃতা দিয়েছেন সেখানে পরিষ্কার যে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার জন্য যেমন আওয়ামী লীগ, বিএনপি সরকার, খালেদা জিয়ার সরকার খালেদা জিয়া পুত্র তারেক রহমানকে দায়ী করে, ঠিক তেমনি বিএনপি খালেদা জিয়াকে জেলে রেখে একটা অস্বাস্থ্যকর পরিবেশে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য সরাসরি দায়ী করে শেখ হাসিনাকে। শুধু কি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার জন্যই বিএনপি নজরুল ইসলাম খান আওয়ামী লীগকে দায়ী করলেন, শেখ হাসিনাকে দায়ী করলেন, নাকি শেখ হাসিনাকে আসলে তারেক রহমানদের পুরো পরিবারের যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি, যেখানে দুই ছেলে মা থেকে আলাদা, এক ছেলের মৃত্যু হলো মালয়েশিয়ায় নির্বাসিত অবস্থায়, এই পুরো পরিস্থিতিটার জন্যই বিএনপি আসলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে দায়ী করে? নজরুল ইসলাম খানের এই বক্তৃতাটা এই যে বিএনপির এক রকমের আনুষ্ঠানিক অবস্থান আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে, সেটা বুঝতে অসুবিধা হয় না। এবং সে কারণেই তারা এই দিনটিকে বেছে নিয়েছিলেন। কারণ তারেক রহমান আসার পর থেকে যেটা বলছিলাম, ভীষণভাবে এই প্রচারণা চলছিল যে তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার শর্তে দেশে আসার সুযোগ পেয়েছেন। তরুণ নেতারা, জাতীয় নাগরিক পার্টি, তারা জামায়াতে ইসলামীতে গিয়ে যোগ দিল এবং বলতে থাকলো যে একমাত্র জামায়াতে ইসলামী ছাড়া আর কোনো দলকে তাদের কাছে বিচার সংস্কার মানে জুলাই আন্দোলনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে হচ্ছে না। নজরুল ইসলাম খান বলছেন যে খালেদা জিয়াই ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান মুখ, প্রধান অনুপ্রেরণা। আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যখন ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকে স্মরণ করতে ঢাকায় উপস্থিত, তখন নজরুল ইসলাম খান তার বক্তব্যে বিএনপির তরফে এটাও মনে করান যে খালেদা জিয়া যেমন 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান মুখ ছিলেন, ঠিক তেমনি তিনিই ছিলেন বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী রাজনীতির সবচেয়ে শক্তিশালী অনুপ্রেরণা। তবে রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই, রাজনীতিতে পরম শত্রুও যেমন মিত্র হয়ে উঠতে পারে, তেমনি রাজনীতিতে শেষ কথা বলে কিছু যে নেই তার সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত সাম্প্রতিক সময়ে তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন। শুধু তাই নয়, তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনের পরে সারা বাংলাদেশে এমন সম্বর্ধনা পাওয়া, ভারত থেকে এমন স্বীকৃতি, এমন সম্বর্ধনা পাওয়া, আর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আর লক্ষ লক্ষ লোকের সমাবেশ। মানে কখন যে রাজনীতিতে কে অপরাধীর ভূমিকায় থাকেন আর কে বিচারকের ভূমিকায় থাকেন সেটা বলা মুশকিল। তারেক রহমান যখন 2008 সালে দেশ ছেড়েছিলেন তখন তো নয়, এমনকি নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের 12-13 তারিখে তারেক রহমান দেশে ফেরবার তারিখ ঘোষণার আগ পর্যন্ত, এমনকি 25শে ডিসেম্বর তিনি দেশে পা রাখবার আগ পর্যন্তই সম্ভবত একটা বিরাট অংশের মানুষ ভাবতেই পারেন নাই যে সত্যি তারেক রহমান শেষ পর্যন্ত দেশে ফিরতে পারবেন এবং এতটা সম্বর্ধিত হয়ে দেশে বিদেশে এতটা গ্রহণযোগ্যতা নিয়ে দেশে ফিরতে পারবেন। কাজেই রাজনীতিতে কখন যে কি পাল্টে যায়, কোন দাবার গুটি কোথায় কোন চালে কাজে লাগে তা বলা সত্যি মুশকিল। বিষয়টা দেখেন খুব ইন্টারেস্টিং। জয়শঙ্কর যে উপলক্ষে এসছেন বাংলাদেশে, এটা নিয়ে কিন্তু আসলে আলোচনা হওয়া উচিত না। তিনি শ্রদ্ধা নিবেদন করতে এসছেন, তো শ্রদ্ধা নিবেদন করে তিনি চলেও গেছেন। কিন্তু এই যে যতটুকু সময় তিনি আসলেন গেলেন বিশেষ ফ্লাইটে করে, তেল পুড়িয়ে, এরও তো একটা রাষ্ট্রের ব্যয় আছে, তো সেখানে কূটনীতি থাকবেন এটা তো হইতে পারে না। আর এটা একটা তো উপলক্ষ, অজুহাত বলবো না, উপলক্ষ। সেই উপলক্ষে দিল্লি তো তার নীতিটা বদল করছে, বোঝা যায় বাংলাদেশ নিয়ে, যে সামনে নির্বাচন, একটা সরকার আসবে, পরিবর্তিত রাজনীতিতে তারা খাপ খাওয়াইতে যে তারা কয়েকটা ঘটনা ঘটাই দিল। তাতে জামাত অন্যভাবে একটু বেকায়দে পড়লো। তারা যেহেতু ভারত বিরোধী রাজনীতি করেন, আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের
কর্মীরা রাজপথে স্লোগান দেয়, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই সমস্ত কথাবার্তাগুলি খুব উজ্জীবিত শোনা যায়। কিন্তু যখন দেখা করলেন ভারতীয় কূটনীতিকরা, এটা ওপেন করা দরকার ছিল। ওপেন কেন করলেন না? আগে করলে কিন্তু এখন বেকায়দায় পড়তেন না। এখন সবাই মনে করছে যে এটা ভারত যেহেতু বলেছে যে ওপেন না করতে, সেহেতু তারা করেনি। তো এটা তো ভারতের একটা নীতি, ভারতের একটা কৌশল হতে পারে, বা একটা বেকায়দে ফেলে দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করলো। সেই ট্রাপে জামাত কেন পা দিল? এটা নিয়ে ঝড় চলতে। আবার দেখেন, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারতের সাথে সম্পর্কের উন্নতি হবে কিনা সেটা ভবিষ্যতে হবে, এবং বলছেন যে তার সাথে দেখা হয়নি। কিন্তু কারোর সাথে কি দেখা হয়নি? জয়শঙ্করের দেখা হয়েছে, তারেক রহমানের সঙ্গে তিনি দেখা করেছেন। আসলে এটাই ছিল গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদীর একটা বিশাল পত্র ধরিয়ে দিয়েছে, সেখানে ভবিষ্যতে ভারত বাংলাদেশের সাথে কিভাবে চলতে চায় তার একটা কমিটমেন্ট দেয়া আছে, সেখানে পরিষ্কার। এখানে কোনো লুকোচুরির কোনো বিষয় নেই। কিন্তু দেখেন, পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হয়নি বা দেখা হয়নি, কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে রীতিমতো। অন্তত একসাথে বসে কথা বলার একটা দৃশ্য তো আমরা দেখলাম। খুবই খেয়াল করেন, আরো যেই মাপের জয়শঙ্কর, তো বলতে গেলে অবস্থানটা হচ্ছে নরেন্দ্র মোদীর পরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, তাদের একটা অবস্থান, সেই অবস্থানটা গুরুত্বপূর্ণ, একদম সেকেন্ড সারিতে। এইরকম সারির মানুষ, তার চেয়ে কম সারির মানুষও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসেন। এখানে কিন্তু বসেনি জয়শঙ্কর, বসেনি। তাতে ধারণা করা যায় যে ভারত বিরোধী যেই বক্তব্য, প্রচার গুলো, কথাগুলো, যেটা পছন্দ হয়নি ভারতের, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের অবস্থান। নতুবা পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সাথে কেন বসবেন না? কেন আমরা এই দৃশ্যটা দেখবো না? এটাও খুব ইন্টারেস্টিং পয়েন্ট। তারপর তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ, এই বক্তব্য দেওয়ার পর বোঝাই গেল যে দিল্লি এখন বন্ধুত্ব চায়, বিরোধ চায় না। এবং বিরোধ বাঁধানোর জন্য যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল বাংলাদেশের কিছু ঘটনাবলী নিয়ে, সেটা কিন্তু বাড়তে দেয়নি বিজেপি। রাজনাথ সিং দেখেন, বাংলাদেশের দূতাবাসে গেছে দিল্লিতে, সেখানে যে শোক বইতে স্বাক্ষর করেছেন। রাজনাথ সিংকে প্রতিরক্ষা মন্ত্রী, বাংলাদেশে আসলেন কে? পররাষ্ট্রমন্ত্রী ভারতের। তো এই দিকগুলো যদি সবগুলো মানে একসাথে জোয়া দেওয়া যায়, তাহলে দেখা যায় যে বাংলাদেশ নিয়ে ভাবছে ভারত, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কারা আসতে পারে সেটা নিয়ে তারা ভাবছে। সেই ক্ষেত্রে তারা এক হাত ধরে রেখেছে বিএনপির, আর এক হাত ধরে রেখেছে জামাতের। জামাতের বিষয়টা ঘটনাক্রমে প্রকাশ হয়ে গেল। প্রকাশ হওয়াতে বোঝা গেল যে না, জামাত ভারতকে যে ওয়াদা দিয়েছে যে তারা প্রকাশ করবে না, করেনি। কিন্তু রয়টার্স প্রকাশ করে দেওয়াতে শফিকুর রহমান বাধ্য হয়েছেন, তখন তার লুকানোর কিছু নেই। কিন্তু যদি রয়টার্স না প্রকাশ করতেন তাহলে কোনোদিনও বলতেন না। আর বাংলাদেশের মানুষ ভাবতো যে এটাই মনে হয় এখন সাচ্চা ভারত বিরোধী শক্তি। এখন কিন্তু সেই ধারণাটাও ভেঙে গেল। তার মানে ক্ষমতায় আসা, ক্ষমতার রাজনীতি, ভারতের অবস্থান উপেক্ষা করা, এটা যে সম্ভব না। আর উপেক্ষা করে যে ক্ষমতা আসাটাও কঠিন, সেটা যে পশ্চিমা বিশ্ব, ভারত এটা মেনে নেবে না, এটা জামাত বুঝতে পেরে তারা কিন্তু তলে তলে, ওবায়দুল কাদের বলতেন না, তলে তলে, সেই তলে তলের ঘটনাটা ঘটাই দিচ্ছে হচ্ছে জামাত। কিন্তু প্রকাশ হওয়াতে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে। তো ফলে আমি দেখলাম যে জয়শঙ্করের খুব সংক্ষিপ্ত সফরে তিনি আসলেন, তিনি বলতে গেলে জয় করলেন, এবং কোন কোন পক্ষকে ভয় দিলেন এই অর্থে। তো দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তো দর্শক, যারা সম্পূর্ণ ভিডিও এবং প্রথম অংশ এবং শেষ অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছিল। তো দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। আমাদের ভিডিও সম্পর্কে মতামত যদি আপনাদের কাছে কোনো থেকে থাকে, এবং আমরা কিন্তু বর্তমানে রাজনীতির যে বিষয়গুলো রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে ভিডিওগুলো দেখালাম। ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে দিয়ে যাবেন। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।